জেনুইনলি কি একটা প্রসেস ইউজ করেন যে ওরা ইমপ্রেস হয়ে যায় বা হ্যাঁ বলে দেয়, কি করে ওরা? কারণ এই প্রবলেমগুলো আসে, স্যার শুনছে না, মানছে না আমার কথা, আমি কনভিন্স। শুনছে না, মানছে না, ওটা তো অনেক ক্ষেত্রেই দেখবেন প্রত্যেকটা মানুষকে বললেই শুনবে এটা কোনো ব্যাপার না। কিন্তু স্যার প্রথম কথা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে আমরা যদি সেই জিনিসটাকে ভাবাতে পারি, মানে আমার মতো যদি তাকে যদি ভাবাতে পারি, সে একদিন শুনবে না, দুদিন শুনবে না, 3 দিনের মাথায় স্যার তাকে শুনতে বাধ্য। আপনার যে লিডারশিপ কোয়ালিটি, এত বড় টিমকে ম্যানেজ করছেন, এটা একটা স্যার সবচেয়ে বড় সমস্যা। ফ্যামিলিকে টাইম দেওয়াটা একটু প্রবলেম হয়ে যায়, কথা দিয়ে কথা রাখা যায় না, তো তার জন্য একটু সমস্যা হয়। তার জন্য পরিবার যতই বাড়ুক, আমি যখন আমার পরিবারকে যখন সেম সিস্টেমটা যখন নিয়ে আমরা আলোচনা করি বা যখন কিন্তু সেটাই তো ডুপ্লিকেশন হচ্ছে। ভারতবর্ষের একটা অর্গানাইজেশনকে কিভাবে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব, যেটা যার উপরে আমরা কাজ করছি, এই নিয়ে আপনি কি ভাবছেন? আর এর মধ্যে প্রোক্রিয়েটিভকে নিয়ে কি ভাবছেন, এটা যদি আরো নিজের আপনার ওয়ার্ডে যদি আমি শুনতে পাই। আজকে আমি যদি প্রোক্রিয়েটিভ ভাবি, প্রোক্রিয়েটিভকে নিয়ে যদি এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবি, তো আমি তো নিজেই এগিয়ে যাবো। আমি আমার কথা কেন ভাববো? এত বড় লেভেলে আপনি রয়েছেন, এত বড় টিম আপনার রয়েছে, আপনি নিজেও প্ল্যান দেখান, ফ্যামিলিকে টাইম দিতে পারেন? এটা একটা স্যার সবচেয়ে বড় সমস্যা। ফ্যামিলিকে টাইম দেওয়াটা একটু প্রবলেম হয়ে যায়, কথা দিয়ে কথা রাখা যায় না, তো তার জন্য একটু সমস্যা হয়। আপনি প্রোক্রিয়েটিভের কালচারকে নিয়ে একটু বলুন, কি ধরনের কালচার রয়েছে এখানে, আপনি কি ওটাকে কিভাবে দেখেন? আপনি তো প্ল্যান হচ্ছে প্রত্যেক মাসে খাবে আর পাবে, তো সেই খাবে আর পাবের থেকে যদি প্রত্যেক মাসকে রোজগার দেওয়া যায়, তো সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের কালচারের মধ্যে আসে। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। আপনারা যে দেশে রয়েছেন ওই হিসেবে আমার উইশটা নিয়ে নিন। আমার নাম হচ্ছে রাজেশ আগরওয়াল, আমি একটা ব্র্যান্ড স্টোরি কোচ আর অথর। যদি আপনি আমাকে না চেনেন, একটু পরিচয়টা দেব। আমি 30 বছর থেকে অ্যাজ আ ট্রেনার, কোচ, মেন্টর, কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আর আমার স্পেশালাইজেশন রয়েছে লিডারশিপ, পাবলিক স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ, ডিসিশন মেকিং, এন্টারপ্রেনারশিপ আর নেটওয়ার্ক মার্কেটিং। কিন্তু এখন এই মুহূর্তে আমি একটা খুব ইম্পর্টেন্ট আর এক্সাইটিং প্রজেক্টের উপরে রয়েছি। আর আমাকে কাজ দেওয়া হয়েছে, পডকাস্ট হোস্টিং এর কাজ দেওয়া রয়েছে। আর এই কাজটা কে দিয়েছে? ভারতের একটা লিডিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি প্রোক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। ওর কথা আমি একটু পরে জানাবো। তো এখানে আমি যে বসে রয়েছি, একটা স্পেশাল কাজের জন্য বসে রয়েছি। আমরা 100 হিরোজ 100 স্টোরিজ একটা সিরিজ তৈরি করছি। তার মধ্যে আপনারা হয়তো আমাদের আগেগুলো পডকাস্টগুলো দেখেছেন, আর ওখানে যে টপ লিডাররা এসছেন, কোম্পানির মালিক, ডিরেক্টর যারা এসছেন তাদের দেখেছেন। আজকে আমরা কথা বলবো একটা ইউনিক ডাইনামিক লিডারের সাথে। পার্সোনালি ওনার সাথে আমার পরিচয় খুব বেশি নেই, কিন্তু যা আমার অবজারভেশন ওনাকে নিয়ে, উনি একটা খুবই কাম, কম্পোজ কিন্তু খুব অ্যানালিটিক্যাল লিডার। আর উনি যে লিডারদের রিক্রুট করেছেন, স্পন্সর করেছেন, এত ভালো ওনার অ্যানালিসিস যে ওই লিডাররা এখন কোম্পানিতে টপ পজিশনে চলে গেছে। মানে উনি তো ভালো, আর যাদের রিক্রুট করেছেন ওরা আরো ভালো। তো যে রিক্রুট করেছে, যে অলরেডি একটা ভিশন নিয়ে কাজ করছে, তার ব্যাপারে আজকে আমরা জানবো। তো আপনাদের সাথে পরিচয় করে দিই, প্রোক্রিয়েটিভ ওয়ান অফ দ্য টপ পারফর্মার লিডিং লিডার শ্রী উত্তম কুমার মাহাতো। স্যার, আই ওয়েলকাম ইউ উত্তম জি, স্বাগত জানাই আপনার। কেমন আছেন? খুব ভালো, খুব ভালো, ওয়ান্ডারফুল। আমি একটা আনপ্রেসিডেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস দিয়ে আরম্ভ করবো। কি চলছে আপনার মাথায় এখন, কি ভাবছেন? এখন আমার মাথায় স্যার একটাই জিনিস ভাবছে যে প্রোক্রিয়েটিভ নিয়ে একটা ইতিহাস তৈরি করতে হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত জাস্ট স্টার্টিং করেছি, কিন্তু এখন অনেক কাজ বাকি। তো ডে 1 থেকে যেদিন থেকেই শুরু করেছি, সেদিন থেকে একটা মোটামুটি সবসময় প্রোক্রিয়েটিভ ছাড়া ভাবি না। কেন, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক করতে গেলে এটা একটা প্রত্যেকটা মানুষের বা লিডার্সের মধ্যে দরকার। রাইট। যখনই যে কাজটা করব সেটাকে সাকসেস পেতে গেলে সেটাকে ফুল ফোকাস দিয়ে করতে হয় স্যার। তো এখন আমার মাথার মধ্যে একটাই, যতক্ষণ না আমার টিম, মানে আমি একটা পরিবার বলি, আমার প্রোক্রিয়েটিভ পরিবারের মধ্যে যতক্ষণ শুধু সাকসেসফুল, যত বেশি লিডারকে আমি এখান থেকে অ্যাচিভমেন্ট করাতে পারছি না, ততক্ষণ কিন্তু আমি হ্যাপি নয়। একটু আগে আমাদের ওয়ান অফ দি এপিসোডের মধ্যে আমি কথা বলেছিলাম রণদীপদের সাথে, রণদীপদার সাথে কথা বলেছিলাম। আর আপনি ভালোভাবেই চেনেন ওনাকে। উনি আমাদের খুব ভালো একটা এডুকেশন দিলেন যে আমার টিম, আমি 1000 লোকের কাছে বাড়ি গাড়ি এগুলো। তো আমি ওই প্রশ্নটাকে রিপিট করব না, আমি একটা
অন্য প্রশ্ন নিয়ে আসবো, আপনার ভিশন এক্সট্রা আর কি রয়েছে টিমকে নিয়ে? এক্সট্রা স্যার আমার ভিশন হচ্ছে, স্যার তো যেমন 1000 গাড়ি বা 1000 ফ্যামিলি বাড়ি করবে, কিন্তু আমার হচ্ছে ভিশন হচ্ছে, দেখুন একটাই, যে এখন যেহেতু আমাদের কোঅপারেটিভ সিস্টেম এখন সারা ভারতবর্ষের মধ্যে যেহেতু কাজ করছে, আমি যে সিস্টেম নিয়ে কথা বলছি, আমরা এখন আলোচনা করছি, তো আমার হচ্ছে শুধু আমাদের ভারতবর্ষের বুকে কাজ করলে তো হবে না। আজকে আমাদের যদি সেই জায়গায় যেতে হয় স্যার, 2030 সালের মধ্যে যেহেতু আমাদের কোঅপারেটিভ একটা মিশন নিয়ে এগোচ্ছে যে সারা ওয়ার্ল্ড এর মধ্যে এক নাম্বার ওয়ান, ইয়েস, ঠিক আছে, তো সেইটা নিয়ে আমাদের ফুল এখন আমাদের মধ্যে থেকে, আমার টিমের মধ্যে থেকে, প্রত্যেকটা কোঅপারেটিভ পরিবারের মধ্যে থেকে আমাদের মধ্যে জাস্ট এই জিনিসটা নিয়েই আমরা কিন্তু এগোতে চলেছি। বিউটিফুল। উত্তম দা, আমিও দাদা বলি, আমি ভালোবেসে বলে, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমিও 30 বছর ট্রেনিং এ রয়েছি, আর এই ছোটখাটো একটু কাজ করি আমিও। নর্মালি যখন আমি একটা লিডারকে দেখি একটু হাই টোনে কথা বলে, আমরাও হাই টোনে কথা বলি, আপনাকে যে আমি অবজার্ভ করছি, আপনি একটু লো টোনে কথা বলেন, রিল্যাক্স ওয়েতে কথা বলেন, কাম কম্পোজ ওয়েতে, আপনার পার্সোনালিটি টাইপ আমি যেটা অবজার্ভ করেছি, আর এগুলো নিয়েও আপনি একটা ভালো পজিশনে, টপ পজিশনে দাঁড়িয়ে রয়েছেন। এটা একটু বলুন, আপনি কি আগে থেকে এভাবে ছিলেন, না হয়ে গেলেন, না এটা আপনার স্ট্রেংথ, একটু জানতে চাই আমি। হ্যাঁ স্যার, আমি এটা ছোটবেলার থেকেই জাস্ট ঠান্ডা মাথারই ছেলে ছিলাম। অ্যাকচুয়ালি আমার বাড়ি স্যার পুরুলিয়ার ঝালদা গ্রামে, অত্যন্ত গ্রামের ছেলে আমি। 3 বছর থেকে আমি জেঠিমার কাছে মানুষ, অনেক স্ট্রাগল করেই বড় হয়েছি, বা আমার ছাড়াই মানুষ হয়েছি। তো তার জন্য আমি যখন মাধ্যমিক পাশ করি, তখন থেকে আমার মধ্যে থেকে একটা ইনকামের জাস্ট স্টার্টিং, মানে ইনকাম বলতে কি, যখন মাধ্যমিক পরীক্ষা যখন দিই স্যার, তারপরে যে আমাদের গ্যাপ থাকে, যে ছুটি থাকে না, সেই সময় আমি প্রথম লাইফে আমি ফুটবল খেলার জন্য স্যার আমি মাঠের মধ্যে চান্স পাইনি। কেন? আমি সেই সময় কিন্তু পয়সা দিতে পারিনি, কেন সব বন্ধু বান্ধবের টাকা দিয়ে তখন বল কেনা হতো, আনন্দ করা হতো। সেই দিন থেকে স্যার আমি কিন্তু প্রথম প্রাইভেট টিউশন হিসাবে আমি কিন্তু ইনকাম শুরু করি 100 টাকা দিয়ে মাত্র। আর সেই দিন থেকে, তখন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যাতে তারপর থেকে যাতে স্যার আমাকে কারোর কাছে টাকা পয়সা চাইতে না হয়। তো সেই দিন থেকে আমি বলবো আমি খুব লাকি যে আজকে হয়তো জেঠিমা যদি সেই দিন হয়তো আমার কথাটা না বলতেন, যে আজকে তোর যদি 10 টাকা লাগে, টাকাটা কি গাছে ফলে, তুই রোজগার করে তুই টাকাটা নাকি ইনকাম কর। সেই দিন থেকে স্যার আমার কিন্তু খুব একটা চ্যালেঞ্জের সাথে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় যখনই যেটা করি স্যার মন দিয়ে করি, আর যতক্ষণ না সাকসেস পাই আমি ছাড়ি না স্যার। এটা হচ্ছে আমার নিজের মধ্যে, আপনি অহংকার বলতে পারেন, যাই না, অহংকারটা আপনি ইউজ করেছে, আমি ওয়ার্ডটা ইউজ করতে চাইবো না। নর্মালি কি হয় এই ধরনের সিচুয়েশন, মানুষ রেগে যায়, ওর কাজগুলো রাগার একটা এক্সটেনশন হয়, আমি করে দেখাবো, দেখো আমি কি। কিন্তু আপনার রাগটা কিন্তু কনস্ট্রাকটিভ রাগ, ওটা ডিস্ট্রাকটিভ দিকে যায়নি বোধহয়। দেখুন স্যার, নেটওয়ার্ক করতে রাগলে হবে না, ঠিক আছে, মেন হচ্ছে ভালোবাসা দিয়ে সবসময় সব মানুষকে আপনি কাছে পেতে পারেন। তো আমার মধ্যে একটাই হচ্ছে কি, আমি প্রত্যেকটা মানুষের সাথে মিশতে পারি এবং মেশাটাই স্বাভাবিক। দেখুন, আমি একটা মানুষকে যখন স্বপ্ন দেখায়, তো স্বপ্ন দেখি দেখাতে গেলে আমাকেও তো তার স্বপ্নের সাথে যদি তাকে যদি মেলাতে হয়, মিলন মানে মিলবন্ধন করতে হয়, তাহলে তো আমাকেও তার মতন করে মিশতে হবে। কিন্তু রাগলে তো আমি সেই মানুষটার সাথে তো মিলতে পারবো না, মিশতে পারবো না। তাই জন্য আমি প্রথম থেকে আমি নেটওয়ার্কে যখন শুরু করি, তখন আমি প্রথম প্রতিজ্ঞা, আমি হয়তো এমনিতেই শান্ত, রাগি না, কিন্তু তাও কিন্তু আমি প্রথম থেকেই রাগাটা আমি পছন্দ করি না। কারণ আমার টিমের মধ্যে আছে কিছু কিছু মেম্বাররা হয়তো একটু রেগে যায়, তাদেরকে আমি একটা কথাই বলি, সাকসেস পেতে গেলে রাগটাকে আলাদা সরিয়ে রাখো। যদি সাকসেস পেতে হয়, রাগটাকে তুমি যখন সরিয়ে ফেলতে পারো, তুমি কিন্তু আস্তে আস্তে দেখো সাকসেসের দিকে এগিয়ে যাবে। অসাধারণ। অ্যাঙ্গার বলা হয় রাগকে, তো ইংরেজিতে অ্যাঙ্গার বলা হয়। ওর আগে যদি আপনি ডি ইউজ করে দেন, তাহলে কি হয়ে যায়, ডেঞ্জার হয়ে যায়। একটা লেটারই জিনিসটাকে খারাপ করে দেয়। হ্যাঁ, অ্যাঙ্গার ইজ ওয়ান লেটার শর্ট অফ ডেঞ্জার, এটা বলা হয়। প্রথম তো একজন খুব বড় একটা এলআইসি ইন্স্যুরেন্সের, এলআইসি বলবো না, ইন্স্যুরেন্স বলবো, উনি আমেরিকার খুব বড় একটা লিডার, এখন নেই, 1993-তে মারা গেলেন। তার নাম হচ্ছে বেন ফিল্ডম্যান, আপনি গুগল করলে পাবেন। 50 বছর উনি ইন্স্যুরেন্স বিক্রি করলেন, আর ওয়ার্ল্ডের নাম্বার 1 র্যাঙ্কিং, এখনো কেউ ওনার রেকর্ড ভাঙতে পারেনি, বেন ফিল্ডম্যান। কিন্তু 50 বছর পরেও উনি প্রত্যেক উইকে 2টো ইন্স্যুরেন্স করতেন। মানে যে কাজটা 50 বছর আগে আরম্ভ করলেন, 50 বছর, তো কেউ জিজ্ঞেস করলো এখন তো আপনার দরকার নেই এগুলো, আপনি তো অলরেডি টপ আর্নার রয়েছেন। উনি বলছেন না, এটাই আমার পরিচয়, মানে প্রত্যেক দিন আমি বেরোবো, কাজ, এটাই আমার পরিচয়, আমার টাকা আমার পরিচয় নয়। আমি কেন জিজ্ঞেস করছি এটা, আপনি হয়তো বুঝতে পেরেছেন। এই পজিশনে এসে একটা ভালো টাকা ইনকাম করে এত বড় টিম, এখনো কি আপনি ওইভাবে প্ল্যান দেন? এখনো কি, এটা আমি জানতে চাই। একদম স্যার,
আমি যদি কোনোদিন যদি প্রোগ্রাম না করি বা প্ল্যান যদি না দিই, তাহলে আমার কিন্তু মানে কি বলবো, বাড়িতে মানে থাকতে তো পারি না। প্রথম কথা, আজকে ডেটে কেউ যদি বলে যে তুমি আজকে রেস্ট নাও, বাড়িতে থাকো, তোমাকে একটা জাস্ট সার্টেন অ্যামাউন্ট দিচ্ছে, আমি কিন্তু থাকতে পারবো না। কেন, আমি এতটাই ভালোবাসি। আর প্রত্যেকদিন যদি আমি প্ল্যান বা টিমের মধ্যে প্রোগ্রাম হোক না হোক, কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু হয়তো লিডার্সের সাথে হোক বা যেভাবেই হোক, আমি কিন্তু যদি প্রকৃতি ডিসকাস না করি স্যার, তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি খুব প্রবলেম হয়। মানে বাড়িতে গিয়েও একটা অশান্তির সৃষ্টি হয়ে যায়। মানে বাইরের লোকেও বলে কি ব্যাপার, কি হয়েছে, কেন। আমি নিজের মধ্যে থেকে সেই ফিলিংসটা, যে আজকে আমি কাউকে প্রোগ্রাম করে কাউকে নিয়ে প্রকৃতি নিয়ে কাউকে বলতে পারলাম না। ভারতবর্ষে এত মানুষ, এখন 140 কোটি দেশের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি ধরি 12 কোটি, তার মধ্যে 101 কোটি 20 লক্ষ মেম্বার আনতে পারেনি। তাহলে কেন এই সময় তো আমার ওই জায়গাটা ভাবাই ঠিক না, বা রেস্টের সময় স্যার আসেনি। এখন জাস্ট আমাদের জার্নি স্টার্ট, এখন আমাদের সিস্টেম মেম্বার স্যার মাত্র 1,18,000। তা আজকে আমরা প্রথম সারির যদি আমরা লিডার্সরা যদি আমরা যদি ওটাকে ঠিক মতো না ভাবি, তাহলে কি করে এগোবো স্যার। তো তাই জন্য স্যার আমি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে স্যার আমি সবসময় আমি প্রোগ্রামের সাথে যুক্ত থাকতে চাই। কেন আমি 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 অনেক বড় বড় লিডারের মুখে শুনেছি, পাবলিকালি ওরা বলেনি, প্রাইভেটলি তো কথা বলে, স্যার এখন অনেক হয়েছে, এখন আমি প্ল্যান দেখাই না। তো আমি একটু শক হয়ে যাই, কেন এটাই তো আপনার পরিচয়, প্ল্যান দেখানো, কথা বলা। আর এটাই যদি বন্ধ করে দেন তাহলে তো ওটাই ডুপ্লিকেট হবে নিচে। কি বলেন আপনি? একদম। আর তাহলে সেটাই যদি ডুপ্লিকেট হয়, তাহলে তো স্যার টিমের মধ্যে থেকে যে আমি স্বপ্নটা দেখাতে চাইছি স্যার, কোনোদিন সাকসেস হবে না। না ওদের স্বপ্ন পূরণ হবে, না আমার স্বপ্ন পূরণ হবে। কেন, আমি যদি স্যার কমফোর্ট জোনে চলে যাই, তাহলে কি করে হবে? তাহলে আমাকেও সবসময় মার্কেটে থাকতে হবে। আপনি এত ভালো ভালো লিডারকে রিক্রুট করলেন, মন থেকে ভালো কাছে, তো ওদের সাথে আপনি কি করে ম্যানেজ করলেন? ওদের একটা টেম্পারামেন্ট এখনো করেন হয়তো, তা আপনি কোন একটা টেকনিক, বলবো না কারণ টেকনিকটা একটু নেগেটিভ ওয়ার্ড, জেনুইনলি কি একটা প্রসেস ইউজ করেন যে ওরা ইমপ্রেস হয়ে যায় বা হ্যাঁ বলে দেয়? কি করে ওরা? কারণ এই প্রবলেমগুলো আসে স্যার, শুনছে না, মানছে না আমার কথা, আমি কনভিন্স, এটার মধ্যে একটু কিছু যদি আমাদের থেকে শিখতে পাই। শুনছে না, মানছে না, ওটা তো অনেক ক্ষেত্রেই দেখবেন, প্রত্যেকটা মানুষকে বললেই শুনবে এটা কোনো ব্যাপার না। কিন্তু স্যার প্রথম কথা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যদি আমরা যদি সেই জিনিসটাকে ভাবাতে পারি, মানে আমার মতন যদি তার কাছে যদি ভাবাতে পারি, সে একদিন শুনবে না, 2 দিন শুনবে না, 3 দিনের মাথায় স্যার তাকে শুনতে বাধ্য, তাই না স্যার? তার জন্য সবসময় যেটা এর আগেই বললাম, যে প্রতিনিয়ত যদি আমি যদি কাজের মধ্যে যুক্ত থাকি স্যার, সেটা যদি দেখতে থাকে টিমের পরিবার, প্রফিটের ফ্যামিলির পরিবার, তাহলে সেও দেখবেন একদিন না একদিন ঠিক কিন্তু এরপর ডুপ্লিকেশন শুরু করে দেওয়া অটোমেটিক। তো আমি সবসময় চাই স্যার টিমের মধ্যে থেকে জাস্ট প্রত্যেক যত মেম্বার আছে আমার পরিবারের মধ্যে, তো প্রত্যেককে আমি সেম একটা জিনিসই বলি, যে সব সময় তোমরা কি করবে, তোমরা সবাই প্রত্যেকেই যেহেতু কেরিয়ার করতে এসছো, তাহলে কেরিয়ার কেউ নিজের থেকে গড়ে দেবে না, করতে হবে তোমাকে। আমরা কি করতে পারি, আমি রাস্তা দেখাতে পারি, বা আমাদের যা যেটুকু দরকার সেটুকু আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারি। সেই সময় আস্তে আস্তে প্লাস ওই জিনিসটা তো আছে, ওইভাবে আমরা যখন বলি, তখন দেখুন আমার পরিবারের মধ্যে বলতে নেই, প্রত্যেকেই ভালো এসছে। এটাও দেখুন, এটা আমি এতে খুব হ্যাপি, মানে এটা বলতে পারেন ভগবানের একটা আশীর্বাদ। মানে কেউ সেরকম নয় যে কেরিয়ার করার মানসিকতা নিয়ে মানে মিথ্যে কথা বলছে আমি কেরিয়ার করব, অথচ মিথ্যে কথা দিয়ে মানে জাস্ট হাইলাইট, তা না, পুরো সত্যিকারই তাই কেরিয়ার করতে এসে সেই ধরনের মানুষ কিন্তু আমার টিমের মধ্যে বেশি পার্সেন্টেজ আছে। তার জন্য এটা কিন্তু আমাকে খুব কম, জাস্ট এর ওপর থেকে আমাকে কিন্তু খুব কম সময় দিয়ে তাদেরকে বোঝাতে, অলরেডি তারা ওর মধ্যে পজিটিভ থাকছে সব সময়, যে না আমি কেরিয়ার করবোই। জাস্ট আমাদের দেখে দেখে ওরা জাস্ট ওটাকে ইমপ্লিমেন্ট করে। ওয়ান্ডারফুল। যত মানুষ ওপরে ওঠে বলে ততই তাকে হাম্বল হওয়া উচিত, এটা বলে তো, ততই হাম্বল হওয়া উচিত। আপনি আপনার লিডারশিপ কোয়ালিটিকে কিভাবে ডিফাইন করবেন? মানে আপনার যে লিডারশিপ কোয়ালিটি, এত বড় টিমকে ম্যানেজ করছেন, 2-4টে পয়েন্ট যদি আপনি একটু হাইলাইট করতে পারেন। দেখুন এত বড় টিম, দেখুন আমি যদি মনে করি যে আমার টিম অনেক বড় হয়ে গেছে, তাহলে কিন্তু মনে হবে যেন চাপ, মানে একটা নিজের উপর কনফিডেন্স হারিয়ে। কিন্তু সবসময় ভাবি যে ফ্যামিলি বড় হতেই পারে, ফ্যামিলিতে আস্তে আস্তে তো বড় হয়, প্রত্যেকটা একটা একটা নিজের বাড়ির ফ্যামিলিও। প্রথমে দেখবেন যখন আমরা যখন বিয়ে করি 2 জন থাকি, তারপর 3 জন 4 জন, প্লাস জয়েন্ট ফ্যামিলি হলে দেখুন প্রচুর হয়। তো প্রত্যেকে যদি ভাবি ওরা আমার নিজের, তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না স্যার। তা আমি সবসময় আমার টিমের প্রত্যেকটা মেম্বারকে ভাবি সে আমার নিজের পরিবার। তার জন্য পরিবার যতই বাড়ুক, আমি যখন আমার পরিবারকে যখন সেম সিস্টেমটা যখন নিয়ে আমরা আলোচনা করি বা যখন ইয়ে করতে, সেটাই তো ডুপ্লিকেশন হচ্ছে।
তো পরিবারের উপর চাপ কোনোদিন আসবে না স্যার। প্রত্যেকে ঠিক তার ডাউন লেভেল টিমকে সেম স্যার ডুপ্লিকেশন করছে, অথচ আমার পরিবার বড় হলেও স্যার কোনো সমস্যা হয় না। যার জন্য টিমটা আজকের ডেটে প্রায় 51,000 ওপর পরিবার হয়েছে, কিন্তু 51,000 পরিবারের মধ্যে থেকে স্যার কোনো সমস্যা নেই। 51,000 পরিবারের মধ্যে কোনো সমস্যা নেই। অসাধারণ, অসাধারণ। আর তার মধ্যে স্যার ভালোবাসাটা সবচেয়ে বেশি, কথা বলাটা সবচেয়ে জরুরি আর কি। কিন্তু আমাদের মধ্যে প্রথম কথা হচ্ছে নিজেদের মধ্যে যে মিল থাকে স্যার, আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সবচেয়ে বড়। তো আমার টিমের মধ্যে থেকে এই জিনিসটা আমরা ডে 1 থেকে মেনটেন করেছি, মানে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সবচেয়ে ভালো। বিউটিফুল, বিউটিফুল। আমি আজকে এটা জিজ্ঞেস করবো না আপনার নেক্সট কমার্শিয়াল গোল কি, টার্গেট কি, কেন আপনি এত বড় লেভেলে রয়েছেন আমাকে ওটা জিজ্ঞেস করা একটা ডিগ্রেড করা হবে আপনার পজিশনকে। আমার একটা স্বপ্ন রয়েছে, আপনাদেরও রয়েছে, যে ভারতবর্ষের একটা অর্গানাইজেশনকে কিভাবে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব, যার উপরে আমরা কাজ করছি। এই নিয়ে আপনি কি ভাবছেন, আর এর মধ্যে প্রোক্রিয়েটিভকে নিয়ে কি ভাবছেন, এটা যদি আরো নিজের আপনার ওয়ার্ডে যদি আমি শুনতে পাই। দেখুন স্যার, আজকে আমি যদি প্রোক্রিয়েটিভ ভাবি, প্রোক্রিয়েটিভকে নিয়ে যদি এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবি, তা আমি তো নিজেই এগিয়ে যাবো এমনিতেই। তা আমি আমার কথা কেন ভাববো? আর সবসময় আমার উচিত হচ্ছে আমি যে সিস্টেমের সাথে যুক্ত আছি প্রোক্রিয়েটিভ, তা প্রোক্রিয়েটিভের অ্যাকচুয়ালি মিশনটা কি ভাবছে, তা আমাদের কাছে কি দিতে চলেছে, তো সেইটাকে যদি আমি চ্যালেঞ্জ করে আমার যদি যেটুকানি আমার দায়িত্বের মধ্যে আমি নিজেকে নিজে মনে করি, তাহলে সেইটুকানি দায়িত্ব অন্তত বিশ্বাসের সাথে পুরো টিমকে নিয়ে যদি আমরা সেইটুকু নিজের যেটুকানি আমাদের করা কর্তব্য বা করতে পারবো, প্রত্যেকে যদি আমরা হার্ড এন্ড সোল যদি আমরা সেটাকে নিয়ে করি, তাহলে স্যার এমনি স্যার প্রোক্রিয়েটিভ মিশন বলে আর প্রত্যেক লিডারদের কিন্তু টার্গেট যে আছে বা যেটা আশা করে প্রত্যেকের কমপ্লিট হয়ে যাবে। তো আমি আপনার ছোট্ট করে বলি স্যার, আমার যেহেতু এখানে প্রোক্রিয়েটিভ আমার নিজের যেহেতু ছোট্ট একটা টার্গেট নিয়ে যে কিছুই না স্যার, জাস্ট 55 করোড় 2030। তো আমার টার্গেট হচ্ছে সেটা যদি পূরণ করতে হয়, দেখুন যে কোনো ব্যবসা স্যার ওয়ান ডে তো হয় না, বা শর্ট টার্মে গোল নিলে হয় না। তো তার জন্য স্যার 2025 পর্যন্ত এখনো পর্যন্ত আমি মনে করি যে প্রতিটা দিন কিন্তু আমার কাছে ডে 1 মানে স্টার্টিং, মানে সবে শুরু হচ্ছে। তাই জন্য 25 সাল পর্যন্ত আমার কাছে স্যার পুরো ভাইটাল, খুব ভাইটাল। নেক্সট কত বছর? 25 পর্যন্ত আমাকে খুব ভাইটাল। 2025 সাল পর্যন্ত আমার 2030 সাল পর্যন্ত যদি আমার কমপ্লিট করতে আছে আমার টার্গেটকে, তা আমি যদি করি স্যার, আমার টিমের প্রচুর আমাদের মেম্বাররা আছে, তারাও তো ঠিক অ্যাচিভমেন্ট করবে স্যার। রাইট। তো সবসময় প্রত্যেককে আমি বলি যে প্রত্যেকে কিন্তু আমাদের লং টাইম প্রথমে ভাবতে হবে, শর্ট টাইম ভাবলে হবে না কিন্তু। ঠিক। আমরা ধীরে ধীরে একটু এন্ডিং এর দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আরো কয়েকটা প্রশ্ন রয়েছে আমার কাছে। এত বড় লেভেলে আপনি রয়েছেন, এত বড় টিম আপনার রয়েছে, আপনি নিজেও প্ল্যান দেখান, ফ্যামিলিকে টাইম দিতে পারেন কি? না, এটা একটা স্যার সবচেয়ে বড় সমস্যা, ফ্যামিলিকে টাইম দেওয়াটা একটু প্রবলেম হয়ে যায়, কথা দিয়ে কথা রাখা যায় না, তো তার জন্য একটু সমস্যা হয়। কিছু ক্ষেত্রে তো বুঝতেই পারছেন সব জায়গাতে অ্যাডজাস্ট চলে না, নিমন্ত্রণ বাড়ি হলো বা সেখানে হয়তো কথা দিয়ে কথা রাখতে পারে না, কারণ প্রোগ্রাম করতে গিয়ে লেট হয়ে যায়, বা এমন হয় যখন হয়তো নিমন্ত্রণ বাড়ির টাইম ওভার, রাত 11টা বেজে গেছে, তখন তার যাওয়া যায় না, এরকম হয় স্যার। তো ওটা আশা করি অ্যাডজাস্ট করতে হয়, কিছু পেতে গেলে স্যার কিছু করতে হয়। ফ্যামিলিকে ওটাই বলেছি যে তোমাকে দুটোর মধ্যে একটা চুজ করতে হবে, হয় যদি তোমার পরিবারকে মানে নিজের ফ্যামিলিকে যদি আরো বড় জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে আমাকে কয়েক বছর স্যাক্রিফাইস করতে হবে। তো সেটা আমার ফ্যামিলির দিক থেকে স্যার সাপোর্ট আছে অবশ্যই, সেটা আমি বলবো না। খুব ভালো বলেছেন। এর মধ্যে আমি যেটা শিখেছি একটু শেখাচ্ছি না, একটু শেয়ার করি, যে আমরা কোয়ান্টিটি টাইম না দিয়ে কোয়ালিটি টাইমে যদি ফোকাস করি খুব ভালো হয়। মানে আমরা 1 ঘন্টা যদি ওদের সাথে বসে রয়েছি, তাহলে মোবাইলটাকে সাইড করে পুরো ঘন্টা যদি দিয়ে দিই, আমার 23 ঘন্টাটা ভালো হয়ে যাবে। ঠিক এবার কেউ শিখেছিল আমাকে। ঠিক স্যার, তো ওটাই এখন স্যার আমি করি। কেন যে মানে হয়তো কোনো জায়গায় হয়তো যাওয়ার কথা ছিল, হয়তো কোনো কিছু কেনাকাটা শপিং মলে ফলে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না, সেটা কি করি আমি ওইভাবেই কিন্তু ওটা ম্যানেজ করি। ইয়েস। প্রথমে আমি প্ল্যানের মধ্যে যাব না, অনেকজনই ওর উপরে কথা বলেছেন, ইউনিকনেসের উপরে কথা বলেছেন। আমি কালচারের কথা জানতে চাই আপনাকে, প্রোক্রিয়েটিভের ওয়ার্ক কালচার। কেন আমি তো একটা ট্রেনার, মেন্টর, কোচ, আমি কালচার এগুলো নিয়ে অনেক ভাবি। জানি আমাদের বেঙ্গলে একটা কালচার, আমি আমার প্রোগ্রামে বলেছি যে ওয়ান অফ দ্য বেস্ট কালচার আমি মনে করি বেঙ্গলের কালচার। এখানে একটা কালচার, আপনি প্রোক্রিয়েটিভের কালচারকে নিয়ে একটু বলুন, কি ধরনের কালচার রয়েছে এখানে, আপনি কি ওটাকে কিভাবে দেখেন আপনি?
প্রোক্রিয়েটিভের কালচার স্যার আমার কাছে কি বলবো হচ্ছে মানে কারোর কালচারের মিল হবে না, কারণ প্রোক্রিয়েটিভ কালচারটা অ্যাকচুয়ালি কি চিন্তা ভাবনা, অ্যাকচুয়ালি যেভাবে চিন্তা ভাবনা করছে যে প্রত্যেকটা মানুষকে তো এখানে যে প্ল্যানটা যেহেতু আমি বললাম বা প্ল্যান তো আমি জানিনি, আমরা প্রত্যেকেই জানি, তো প্ল্যানে হচ্ছে প্রত্যেক মানুষ খাবে আর পাবে। তো সেই খাবে আর পাবে থেকে যদি প্রত্যেক মানুষকে রোজগার দেওয়া যায়, তো সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের কালচারের মধ্যে আসে, সেটা তো কেউ ভাবতে পারেনি স্যার আজ পর্যন্ত। তাহলে এইটুকানি যদি আমরা এই কালচারটা যদি প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে তা পৌঁছে দিতে পারি, তাহলে এই কালচারটাই দেখবেন একদিন প্রত্যেকটা মানুষকে কিন্তু প্রত্যেকটা পরিবার কিন্তু আর্থিক স্বাধীনতা দিয়ে দেবে। লাভলি লাভলি লাভলি। একজন নতুন কেউ জয়েন করেছে উত্তম দা, একজন নতুন কেউ জয়েন প্রত্যেক দিনই তো হচ্ছে, আপনি ওকে কোন 5টা পয়েন্ট বলবেন যার ফলে ওর 80% কাজ হয়ে যায়? নতুন যারা জয়েন করছে স্যার তাদেরকে প্রথম কথা বলা হচ্ছে, যেহেতু আমার প্রোক্রিয়েটিভ সিস্টেমটা হচ্ছে একটা প্রোডাক্ট বেস কোম্পানি নিয়ে যেহেতু আমরা কাজ করছি, তো কম্পেয়ার যেহেতু করতে গেলে স্যার অন্য কোম্পানি এবিসিডি যেগুলো এখন ভারতবর্ষে চলছে তাদের সাথেই কম্পেয়ার করতে হয়। তো প্রথম যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বেস কোম্পানির যে প্রথম যে সিস্টেমটা সেটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আমাদের সেলসম্যান করে রেখে দিয়েছে। কেরিয়ার কিন্তু কেউ করতে পারে, শুধু স্বপ্ন দেখায় স্যার যে আজকে আমার কোম্পানিতে এসো তোমার কেরিয়ার হয়ে যাবে, কোটি কোটি টাকা রোজগার হবে। কিন্তু আমাদের মেন কখন আমরা বুঝতে পারি, যখন আমরা মন দিয়ে যখন কাজটা করি, করতে করতে যখন 2 বছর 2.5 বছর হয়ে যায়, তখন অ্যাকচুয়াল দেখা যায় আমরা কিন্তু একটা প্রোডাক্ট সেলিং এর মধ্যেই ব্যস্ত, মানে সেলসম্যান করে দিয়েছে কি না, ওদের কোম্পানির প্রোডাক্ট আমাদের হাতে তুলে দিচ্ছে, সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে। তো স্যার ওটা কি করে কেরিয়ার হতে পারে? একটা তো লিমিটেশন আছে। আজকে যদি আমি যতই প্রোডাক্ট আমি বা আমার টিমের মধ্যে যতই প্রোডাক্ট সেল হোক, তার ওপর থেকে তো রিভিনিউ আসে স্যার, এছাড়া তো হতে পারে না। অর্থাৎ কিন্তু ওখান থেকে আমাদের এখানে কি হচ্ছে, টোটাল মার্কেট ব্র্যান্ডের প্রোডাক্টটা নিয়ে যেহেতু আমরা প্রত্যেকটা মানুষের কাছে স্যার প্রথম হচ্ছে যেতে পারছি, এটা হচ্ছে নাম্বার পয়েন্ট। দ্বিতীয় যে দেখুন আজকে একটা প্রত্যেকটা দেখুন মেম্বার আছে, কেন আসবে? কারণ প্রত্যেকেই যায় যে আমার পারিশ্রমিকের যদি টাকাটা যদি সঠিকভাবে পায়, তাহলে তবে তো সেই জায়গায় কাজ করা উচিত। আজকে কম্পিটিশন মার্কেট, তো সেই জায়গায় স্যার আজকে দেখুন আজকে আমাদের প্রোক্রিয়েটিভ ডে 1 থেকে 4 বছর 4 মাস ক্রস করে গেল, আজকে কিন্তু ডেইলি পে আউট স্যার মিনিমাম 200 টাকা হলে আমাদের কোনো মেম্বারকে চাইতে লাগে না, না অফিস যেতে হচ্ছে, না কাউকে কোনো ফোন কল করতে হচ্ছে আমার আজকে পে আউটটা কি হলো। তাহলে আজকে হচ্ছে ডেইলি পে আউটটাও কিন্তু স্যার খুব ভাইটাল, তো সেটা কিন্তু কন্টিনিউ রেখেছে। তো আজকে দেখুন আজকে নিজের কোম্পানি প্রোডাক্ট কোনো সেলের ব্যাপার থাকছে না, টোটালটাই মার্কেট ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে আমরা মুভমেন্ট করছি। আজকে দেখুন যে পরিবারে স্যার দেখুন প্রত্যেক মাসে ওষুধের পেছনে 2000 3000 5000 টাকা ওষুধের পেছনে খরচা হয়, আমরা কিন্তু সেই পরিবারের মানে কি বলবো স্যার, সেই পরিবারের যে দুঃখটা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। পাশের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মাসে এক্সপেন্স হচ্ছে, সে হয়তো অনেকের ক্ষেত্রে এমন এমন প্রবলেম হয় যে তার জায়গা ফ্ল্যাটও সেল করতে হচ্ছে স্যার শরীর অসুস্থতার জন্য। তো সেই সেক্টরটাকেও কিন্তু আমি যদি ঠিক করে ফোকাস দিই, তা প্রত্যেকটা বাড়িতে যাদের মেডিসিন সেক্টরের উপর আছে চলছে, সেইখানে কিন্তু আমরা প্রত্যেকটা বাড়িতে এন্ট্রি নিতে পারছি। আমরা কিন্তু কাউকে হেল্প করতে পারি না, খুব বেশি হলে আমি হয়তো 500 টাকা কি 1000 টাকা দিয়ে বলতে পারি যে আঙ্কেল বা আন্টি রাখুন, আপনার পরিবারের সমস্যা আছে, হয়তো আঙ্কেল সার্ভিস করতে রিটায়ার্ড হয়ে গেছে, এটা রাখুন। কিন্তু আজকে সেই পরিবারে আজকে যদি আমরা ফ্যামিলি ডিসকাউন্ট কাট করতে পারি, তাহলে সেই পরিবারকেও তো কিন্তু সারা জীবন আমি কিন্তু সেই ফ্যামিলিকে কিন্তু একটা হ্যাপি জায়গায় ঘুরিয়ে আনতে পারি স্যার, এবং এটা আশীর্বাদের মতন, মানে এর মতন সিস্টেম হতে পারে না স্যার। তো এইরকম প্রচুর ইউনিক পয়েন্ট আছে স্যার যেটা অন্য কারোর কাছে নেই। তো ডে 1-এ আমি এটা বুঝতে পেরেছিলাম যে এই সিস্টেমটা নিয়েই একমাত্র কিন্তু আমরা সারা ভারতবর্ষের মানুষের কাছে যেতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোক্রিয়েটিভে আসার পরে কেউ যদি বলে যে স্যার আমি নেটওয়ার্ক করতে এসেছি বা এটা নেটওয়ার্ক কোম্পানি, আমি মনে করি এটা ভুল। এখানে সিস্টেমটা এমন তৈরি করা আছে, আমরা যদি সিস্টেমটাকে ফলো করে কাজ করে এখানে অটোমেটিক সে যত নেটওয়ার্ক কোম্পানিতে ছিল তার চেয়ে বড় নেটওয়ার্ক এখানে অটোমেটিক তৈরি হয়ে যাবে। এটা অন্য কোনো জায়গায় নেই স্যার। প্রত্যেকটা পডকাস্টে যেটা আমি করেছি একটা আমার জন্য ইউনিক এক্সপিরিয়েন্স উত্তম দা। আমি কোনো পডকাস্টকে কম্পেয়ার করব না, এটা ভালো ওটা খারাপ, সবই একজন সানফ্লাওয়ার রয়েছেন, একজন কামাল কা ফুল, একজন গোলাপের ফুল, সব আলাদা ইউনিকনেস রয়েছে। আপনার সাথে যে এক্সপিরিয়েন্সটা আর একটা নতুন এক্সপিরিয়েন্স আমাকে দিল, আরো এনরিচ করলো কাজ করার জন্যে। যাওয়ার আগে দু একটা কথা আরো শেষ করার আগে, যারা নেগেটিভ হয়ে গেছে মার্কেটে, টাকা হারিয়েছে, আপলাইন পালিয়ে গেছে, বা যেগুলো হয় প্রবলেম, মানে 2 নম্বর প্ল্যানে জয়েন করেছে, একটা বিশ্বাস হারিয়ে গেছে, তাদের জন্য কি মেসেজ আপনার কাছে? যারা এই ধরনের সিস্টেমে ছিল, অলরেডি স্যার আমি নিজেও ছিলাম,
ঠিক আছে। তো আজকে দেখুন সেই জায়গার সাথে যদি এটা তুলনা করা হয় তাহলে এটা তো প্রথম কথা হচ্ছে সেই জিনিসটাই ভুল, রং। কেন আমরা পুরো আলাদা, ওই প্ল্যাটফর্ম আলাদা। কিন্তু যাদের বিশ্বাস একদম হারিয়ে গেছে তাদেরকে তো আমরা এইটুকু বলতে পারি স্যার যে আমরা দেখুন এখানে তো কোনো রকম, এটা তো কোনো ইনভেস্টমেন্ট সেক্টর নয়, কিন্তু আজকে প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকতে গেলে যেটা করতে হয় সেই কাজটাই তো সামনে মানুষটা করছে স্যার, বা করতে হবে। তো আজ পর্যন্ত সেই কাজটা করার জন্য স্যার এক পয়সাতে কোনো সিস্টেম তৈরি হয়নি যে তাকে ইনকাম দেবে, তার পরিবারকে ইনকাম দেবে। কিন্তু আমাদের প্রকৃতির সিস্টেমে বিশ্বাস ছাড়াও আজকে বেঁচে থাকতে গেলে যেগুলো করতে শেখায় সেই কাজটা করতে করতে তার মধ্যে বিশ্বাসও চলে আসবে এবং সেই পরিবারে তার ইনকামও চলে আসবে। তো এখানে পুরো আলাদা স্যার। তো এখানে কোনো মানুষ বিশ্বাস হারিয়ে গেল তাকে খুব বেশি রিকোয়েস্ট করতে গেলে কি বলবো, ভাই তুমি একবার তুমি অনলাইনে শপিং করো, অনলাইনে শপিং করো, আজকে অফলাইনে কেনাকাটি করো, লোকাল দোকানে সেখানেই কেনাকাটি করুন। তো এইটা তো মানে বিশ্বাস হারিয়ে গেলে এই মানুষ এই কথাটা তো শুনবেই, একসেপ্ট করবেই। আর এটা একসেপ্ট করা মানে সে অটোমেটিক নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। বাহ, সবচেয়ে প্রথম ধন্যবাদ উত্তম দা, আপনার সাথে কথা বলে অসাধারণ এক্সপিরিয়েন্স আমার হলো। আমার কেমন লাগলো আপনাকে বলুন? আপনাকে স্যার মানে শুধু ভালো বললে হবে না, মানে ভালো, খুব ভালো, যেটা বাংলাতে দেওয়া হয়, শুধু ভালো না খুব ভালো না খুব খুব ভালো। তো খুব খুব ভালো লেগেছে স্যার। আমরা কনক্লুড করব, আমাদের অডিয়েন্সকে সাথে কিছু কথা বলতে চাইবো। ফ্রেন্ডস, আমরা আজকে আমাদের গেস্টে ডেকেছিলেন আমাদের ওয়ান অফ দি টপেস্ট পারফর্মার উত্তম দাকে। আর ইংরেজিতে কথা রয়েছে যে লুক লাইক কাউ অ্যাক্ট লাইক লায়ন, আর ঠিক ওটা ফিট হয়ে যাচ্ছে উত্তমজির ওপরে। হি লুকস লাইক কাউ বাট হি বিহেভস লাইক আ লায়ন। সো আমি আপনাকে গুড উইশেস জানাই, কমপ্লিমেন্ট জানাই। এই অ্যাটিটিউড নিয়ে, এই মাইন্ডসেট নিয়ে আপনি আরো বড় 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 টিম তৈরি করবেন। আর আমরা আরো কিছু নতুন আপনার থেকে জানতে চাইবো, শিখতে পারবো নিয়ার ফিউচারে। লেডিজ এন্ড জেন্টলম্যান, ব্রাদার্স এন্ড সিস্টার, আমাদের সাথে আপনারা কানেক্টেড থাকুন। স্টে টিউন উইথ আস। কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এই যে নতুন ইনিশিয়েটিভ আমরা নিয়েছি প্রোক্রিয়েটিভে, আপনাকে কেমন লাগছে। অল দ্য বেস্ট, নমস্কার, টেক কেয়ার, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। থ্যাংকস।